ডাকপ্রিয়র চিঠি, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ১। ব্যাপারটা পারিবারিক সংঘাত থেকে প্রথমে তর্ক, তারপর হাতাহাতিতে চলে যায়। জনাকীর্ণ রাস্তায় এক যুবককে হকি স্টিক দিয়ে পেটাচ্ছে সৈয়দ বংশের বড় ছেলে মারিদ আলতাফ। তাকে থামানো দায়। ততক্ষণে আশেপাশে মানুষের ভিড় জমে গেছে। সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে নীরব দর্শক। কেউ আগ বাড়িয়ে ঝামেলা মেটাতে চাইছে না, কারণ প্রহারকারী নিজে এলাকার কমিশনারের ভাতিজা। টাকা পয়সা ও ক্ষমতার দিক দিয়ে সৈয়দ বংশের নাম সকলের জানা, তাই পুলিশ কেসের ভয়ে কেউ এগিয়ে আসলো না, শুধু দাঁড়িয়ে সকলে তামাশা দেখছে। তবে আহত যুবককে বাঁচাতে গিয়ে তার দুজন সঙ্গী, একজন ছেলে মেয়েও ততক্ষণে মারিদ আলতাফের হাতে আহত হয়েছে। যদিও লাঠিয়াল মারিদ মেয়েটিকে আঘাত করতে চায়নি, কিন্তু হকি স্টিকের এলোমেলো আঘাত থেকে মেয়েটির শরীরও বাদ পড়েনি। রক্তে ভিজে একাকার হয়ে আছে কিশোরীর সাদা কলেজ ড্রেসটি। এরপরও নিজের বড় ভাইকে বাঁচাতে বারবার মারিদের হকি স্টিকের সামনে ঝাঁপিয়ে পড়ছিল মেয়েটি। হিতাহিত জ্ঞানশূন্য পরিস্থিতিতে মারিদের প্রাণঘাতী প্রহারে শিকার হতে আহত তামিমা আর্তনাদ করে রাস্তায় ছিটকে পড়ল। এর মাঝে হঠাৎই ভিড় ঠেলে কোথা থেকে হাজির হলো রিফাত। অস্থির উত্তেজিত ভঙ্গিতে তৎক্ষণাৎ দুহাতে মারিদকে জাপটে জড়িয়ে বাধা দিল। আতঙ্কিত গলায় বলল, মারিদ প্লিজ থাম, কি করছিস তুই? তোর জন্য একটা মেয়ে আঘাত পেয়েছে, তুই। হিংস্র মারিদ গর্জে উঠে রিফাতকে ছিটকে ফেলার মতো গায়ের জোরে ধাক্কা মেরে ফের তেড়ে গেল রক্তাক্ত ছেলেটির দিকে। দুহাতে হকি স্টিক তুলে প্রহার করতে উদ্যত হতে আহত তনিমা রাস্তা থেকে উঠে ফের দুহাতে মারিদের পা জাপটে ধরে ঝরঝর করে কেঁদে আর্তনাদ করে বলল, দয়া করে আমার ভাইকে আর মারবেন না, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন, দয়া করুন, জান ভিক্ষা দিন। তনিমার কান্নায় আবারও রিফাত এগিয়ে আসলো। অশান্ত মারিদকে বাধা দিতে পথ আটকে দাঁড়ালো। হিংস্র মারিদ পায়ে পড়া তনিমাকে দেখলো কি দেখলো না তা জানা নেই, তবে রাগের দহনে তনিমাকে পায়ে ঠেলে পুনরায় প্রহার করতে চাইলে রিফাত জাপটে জড়িয়ে ধস্তাধস্তি করে মারিদকে নিয়ে পিছিয়ে যেতে রাগে হুঙ্কার ছাড়লো মারিদ। গর্জে উঠে বলল, ছাড় আমারে, হারামির বাচ্চার সাহস কিভাবে হয় আমার পরিবারের লোকেদের গায়ে হাত তোলার? আজ ওর হাত কেটে আমি বাড়ি নিয়ে যাব, দেখব ওর কোন বাপ আমারে আটকায়। হিংস্র মারিদ হকি স্টিক চেপে রিফাত সহ তেড়ে গেল রক্তাক্ত রাফিনকে আবার মারতে। শক্তির বলে মারিদের চেয়ে কম ওজনে রিফাত আজ বেশ শক্তি দেখালো। ঠেলে দুকদম পিছিয়ে গেল সে। মারিদকে সাবধান করে বলল, মারিদ জেদ করিস না, শান্ত হ, আমি পুলিশকে ফোন করেছি, ওরা ব্যাপারটা দেখবে, তুই আমার সাথে চল, তোর জন্য একটা মেয়ে আঘাত পেয়েছে, ব্যাপারটা খুবই নিন্দনীয়, প্লিজ চল, মানুষ দেখছে। মারিদের হিংস্র দৃষ্টি রাস্তায় গোঙানো রক্তাক্ত রাফিনের উপর পড়তেই রাগে শরীর রক্ত টকবগিয়ে উঠল তার। মারিদের গায়ের কালো শার্টটা ঘামে আর রক্তে ভিজে পিঠে লেপ্টে গেছে। বলিষ্ঠ দেহে কিছু আঘাতের চিহ্ন মারিদের শরীরেও পড়েছে। পরপর দুটো ছেলেকে একই হকি স্টিককে পেটানো সহজ ব্যাপার নয়, পাল্টা আঘাত অপরপক্ষ থেকে ছিল, কিন্তু অপরপক্ষের আঘাতের চেয়ে মারিদের প্রহারের তাড়না তেজপূর্ণ হওয়ায় ছেলেগুলোর কেউ মারিদকে সামলে উঠতে পারেনি। অবস্থা বেগতিক দেখে এর মাঝে বেশ কয়েকবার তনিমা বাধা দিতে গিয়ে মারিদের প্রহারের শিকার সেও হয়। রিফাত মারিদকে ঠেলে ভিড় থেকে বের হতে কানে এলো মেইলি কণ্ঠের ঝরঝর কান্নার গুঞ্জন। তনিমা আশেপাশের মানুষের কাছে সাহায্য চেয়ে আহাজারি করে বলছে, দয়া করে আপনারা কেউ আমাকে সাহায্য করুন, আমার ভাইদের হাসপাতালে নিতে হবে, নয়তো ওরা মরে যাবে, প্লিজ আপনারা এভাবে দাঁড়িয়ে না থেকে কেউ এগিয়ে আসুন, আমাকে সাহায্য করুন, আমার ভাইদের হাসপাতালে নিতে হবে। অস্থির উত্তেজিত তনিমা কথাগুলো বলতে বলতে হাঁটু গেড়ে রক্তাক্ত ফাহিমের সামনে বসতে বসতে রাফিনকে ডাকলো, ভাই, এই ভাই, শুনছো আমাকে? রাফিন ভাই, চোখ খোলো, এই দেখো আমি তনিমা, ভাই, এই ভাই। আহত তনিমার কান্নায় তখনও কেউ এগিয়ে আসলো না, বরং ভিড় থেকে কেউ একজন খ্যাক করে বলে উঠল, শোনো মাইয়া, তোমার ভাইদের এখানে যে সাহায্য করব সে এখন পুলিশের কেসের ঝামেলায় পড়ব।
কিছুক্ষণ আগে তোমার ভাইটা সৈয়দ বংশের বয়স্ক সৈয়দ শাখের গায়ে হাত তুলছে। এখন তোমার ভাইরে হ্যার নাতে আইয়া মাইরা গেছে। এর মাঝে আমরা যারা তোমারে সাহায্য করমু সেই পুলিশের মামলায় পড়মু। সৈয়দ বংশের বিরুদ্ধে এইখানে কেউ যাইব না। তার থেকে বরং আমরা তোমারে একখান গাড়ি ঠিক কইরা দিই, তুমি নিজেই তোমার ভাইদের হাসপাতালে লইয়া যাও। অসহায় তনিমা দুর্বল চিত্তে রাস্তায় বসে রক্তাক্ত রাফিনের মাথাটা কোলে নিল। গায়ের ওড়নাটা রাফিনের কপালে চেপে রক্ত পড়া বন্ধ করতে চেয়ে আশেপাশে তাকালো। পাশেই নিজের বন্ধু পলাশ জ্ঞান হারিয়ে পড়ে আছে। ভাই এবং বন্ধু দুটো ছেলেকে একা তনিমার পক্ষে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয়। তনিমার নিজের অবস্থায় ভালো নেই, বারবার আঘাতে ওর শরীরও নিস্তেজ হয়ে এসেছে। কম্পিত শরীর ভেঙে দুর্বলতায় নিতিয়ে যাচ্ছে বারবার। কপাল ফেটে বেশ রক্ত ঝরেছে, যার দরুন তনিমাও জ্ঞান হারাবে বলে মনে হচ্ছে। অসহায় তনিমা কান্নাকাটি করতে করতে চারপাশে ঘোলাটে দেখল। অসময়ের বিপদে কে ওদের সাহায্যে হাসপাতালে নিয়ে যাবে, সেই ভাবনার মাঝে সেও রাস্তায় ঢলে পড়ল জ্ঞান হারিয়ে। তনিমার ঝরঝর কান্নায় রিফাতের খুব মায়া হলো। মন খুব করে চাইল অসহায় তনিমাকে সাহায্য করতে, তারপরও রিফাত এগিয়ে গেল না। সে নিরুপায়, তার হাতে কিছু নেই। বরং রিফাত সাহায্য করতে চাইলে অবস্থা হিতে বিপরীত যেতে পারে ভেবে নিজেকে দমন করলো। রাগান্বিত মারিদ হাতের হকি স্টিক ফেলে গাড়িতে উঠে বসলে রিফাত দৌড়ে ড্রাইভিং সিটে বসলো। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি টানলো এয়ারপোর্টের রাস্তায়। অথচ পিছনে ফেলে গেল দুজন অচেতন যুবকের সঙ্গে একাকী তনিমাকে। অচেতন তনিমাকে কে রাস্তা থেকে উঠাবো কে জানে। তবে এর মাঝে শোনা গেল মারিদের ক্ষিপ্ত সুর। রিফাতকে শক্ত চোয়ালে আদেশ করে বলল, রিফাত গাড়ি ঘোড়া, বাড়ি চল। মারিদের অযাচিত কথায় হতভম্ব হয়ে তৎক্ষণাৎ রিফাত বলল, বাড়ি মানে? তোর না একটু পর ফ্লাইট আছে, এয়ারপোর্টে যাবি না? না, যাব না, তুই গাড়ি ঘোড়া, আমি বাড়ি যাব রাইট নাও। অবাক রিফাত গাড়ি টানল সৈয়দ ম্যানশনের দিকে। অথচ আজ মারিদের দুবাইয়ে ফ্লাইট ছিল ব্যবসায়িক কাজে। দাদা সৈয়দ শাহকে কেউ আঘাত করেছে সেটা শুনে এয়ারপোর্ট থেকে ছুটে এসেছে রাফিনকে মারতে। হলো তাই, বেদম পেটালো রাফিনকে। কিন্তু এখন নিজের ফ্লাইট ছেড়ে পুনরায় কেন বাড়ি ফিরে যেতে চাইছে মারিদ, সেটা বুঝলো না রিফাত। রিফাত মারিদের ফুফাতো ভাই, পাশাপাশি মারিদের বন্ধু। মারিদ পড়াশোনার পাশাপাশি পারিবারিক ব্যবসায় জড়িয়েছে সেই কিশোর বয়সে। আজ সৈয়দ বংশের ব্যবসার পাশাপাশি মারিদের নিজেরও একটা নাম আছে ব্যবসার খাতে। সৈয়দ বংশের লোকেরা ব্যবসার জন্য অত্র এলাকায় বেশ পরিচিত। বলা যায় সৈয়দ বংশের লোকেদের সঙ্গে টক্কর দেওয়ার মতো এ এলাকায় কেউ নেই। বিধায় আজ জনসম্মুখে সহজে রাফিনকে পেটাতে পেরেছে মারিদ আলতাফ। রিফাত গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে কয়েকবার ঘাড় ঘুরিয়ে তাকালো মারিদের দিকে। এর মাঝে সৈয়দ বাড়ির গেটের সামনে গাড়ি থামলেই সেখান থেকে লাফিয়ে বের হলো মারিদ। মারিদের আকাশ সমান রাগটা তার চেহারা স্পষ্ট। রাস্তায় মারামারি করেও যে মারিদের খুব কমেনি সেটা বুঝতে পেরে রিফাত তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলতে খুলতে হাঁক ছেড়ে ডাকলো মারিদের গমন পথে। উত্তেজিত গলায় বলল, মারিদ, বাড়িতে ঝামেলা করিস না, তোর কমিশনার চাচা কিন্তু বাড়িতে আছে। কে শোনে রিফাতের কথা। এর মাঝে মারিদকে বাড়িতে প্রবেশ করতে দেখে পিছন পিছন দৌড়ালো রিফাত। ঘরে প্রবেশ করতে করতে যা ঘটার ততক্ষণে ঘটিয়ে ফেলেছে রাগান্বিত মারিদ। সামনে কলেজ পড়ুয়া সুফিয়া গাল চেপে ঝরঝর করে কাঁদছে নত মস্তিষ্কে। মারিদের দাবাং হাতের থাপড় যে সুফিয়ার গালে পড়েছে সেটা ততক্ষণে রিফাতের কাছে পরিষ্কার হয়ে গেছে। আতঙ্কিত রিফাতকে আরও আতঙ্কিত করে সেখানে উপস্থিত হলো সৈয়দ পরিবারের দুই গিন্নি, সালমা সৈয়দ মারিদের মা আর ফাতেমা সৈয়দ সুফিয়ার মা। দুজনেই রান্নাঘরে ছিলেন দুপুরের রান্নার আয়োজনে। সুফিয়ার চিৎকারে ছুটে আসলো তারা সেখান থেকে। সুফিয়াকে গালে হাত দিয়ে কাঁদতে দেখে তিনি সুফিয়াকে বুকে জড়িয়ে নিয়ে আহাজারি করে মারিদের উদ্দেশ্যে বললেন, তুই কি করলি এটা মারিদ? ওকে মারলি কেন? কি করেছে ও? মারিদ হাতের মুঠোয় চিঠির খামটি পিষে দাঁতে দাঁত চেপে বলল, এই বেয়াদবের বাচ্চাকে আগে জিজ্ঞাসা করো ও কি করেছে।
যাই করুক তাই বলে বোনের গায়ে হাত তুলবি? তোকে এই শিক্ষা দিয়েছি আমি? মারিদের হাতের মুঠোয় চিঠির খামটি নজরে আসতে সেদিকে তাকালো রিফাত। রাগান্বিত মারিদকে সামলাতে গিয়ে এতক্ষণ সে এই চিঠি লক্ষ্য করেনি। বুদ্ধিমান রিফাত চট করে বুঝে গেল মারিদ শুধু ওর দাদাভাইয়ের গায়ে হাত তোলার কারণে এত জেদ নিয়ে রাফিনকে মারেনি। এর পাশাপাশি আরও একটা কারণ অবশ্যই আছে। হয়তো এই চিঠিটা তার কারণ হবে। মায়ের কথার উত্তরে মারিদ কিছু বলবে তার আগেই ফাতেমা সৈয়দ মারিদের পক্ষ নিয়ে বললেন, মারিদের কোনো দোষ নেই আপা, ছেলেটা এমনিতেই কোনো কিছু করে না, নিশ্চয় ও কোনো অঘটন ঘটিয়েছে, সেজন্য ছেলেটা এত ক্ষেপেছে। মারিদ তুমি বাড়িতে কি করছো? আজ না তোমার ফ্লাইট ছিল? কারো গম্ভীর গলায়। সকলে খানিকটা আতঙ্কিত হয়ে গেলেও মারিদ শক্ত চোয়ালে সুফিয়ার দিকে তখনও তাকিয়ে আছে। রিফাত সুফিয়ার বাবা সৈয়দ রবিউল শাহকে দেখে ব্যাপারটা শান্ত করার জন্য তাড়াহুড়ো করে বলল, নানা ভাইকে হাসপাতালে নিতে গিয়ে ও আজ ফ্লাইট মিস করেছে মামা। রিফাতের ছোট কথায় তখনই বাড়িতে আতঙ্ক ছেয়ে গেল সবার মাঝে। সুফিয়াকে ভুলে সবাই আহাজারি করে উঠল বয়স্ক সৈয়দ শাহকে নিয়ে। মারিদের মা সালমা সৈয়দ সুফিয়াকে ছেড়ে আহাজারি করে বললেন, কি হয়েছে বাবার? উনি হাসপাতালে কেন রিফাত? মারিদকে অস্থির উত্তেজিত হতে দেখে রিফাত খানিকটা থতমতে খেয়ে বসল। পাশে দাঁড়ানো কমিশনার মামার তীক্ষ্ণ দৃষ্টি পরখ করে আমতা করে সত্যিটা লুকিয়ে রিফাত বলল, আসলে তেমন কিছু হয়নি মামি, ড্রাইভারের অসাবধানতায় ছোট একটা অ্যাক্সিডেন্ট করেছে নানা ভাই, আপনারা উত্তেজিত। রিফাতের কথা শেষ করার আগেই সালমা সৈয়দ ফের আতঙ্কিত ভঙ্গিতে বললেন, তুমি কি বলছো এসব রিফাত? বাবা অ্যাক্সিডেন্ট করেছে আর তুমি বলছো কিছু হয়নি? এই ফাতেমা, শান্তাকে খবর দে, বল বাড়িতে আসতে, বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে, আয় আয় তাড়াতাড়ি আয়। আল্লাহ জানে বাবা কোন হালতে আছে। ফাতেমা সৈয়দ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বললেন, জি ভাবি, আমি এক্ষুনি বড় আপাকে ফোন করে জানাচ্ছি। সালমা সৈয়দ যেতে যেতে অপরাধী সুফিয়াকে টেনে নিজের সঙ্গে নিয়ে গেলে রিফাত সেদিকে তাকালো। শান্তা রিফাতের মায়ের নাম, এই বাড়ির বড় মেয়ে। রিফাতের মায়ের নাম শান্তা হলেও স্বভাবে মোটেও তিনি শান্ত নয়। এবার কতটা অশান্ত সামনেই বোঝা যাবে। থানা থেকে কল এসেছিল আমার কাছে, বলেছে তুমি নাকি কাদের মেরেছ। ব্যাপারটা কি সত্যি মারিদ? মামার কথা কানে যেতে চট করে তাকালো রিফাত। পাশাপাশি মারিদ দাঁড়িয়ে। রাফিনের কথা স্মরণে আসতে ফের হাতের চিঠিটা মুঠোয় পিষল মারিদ। রিফাত মারিদের রাগের আভাস পেয়ে চট করে কমিশনার মামার কথার উত্তরে বললেন, হ্যাঁ মামা সত্যি। কেন মেরেছে? রিফাত সত্যিটা বলল, সামান্য রোড ক্রসিং নিয়ে ওরা রাস্তায় নানা ভাইয়ের গায়ে হাত তুলেছিল, সেজন্য মারিদ ওদের মেরেছে। এই ব্যাপারে আমি থানায় ফোন করে জানিয়েছিলাম যেন বিষয়টা আপনার হাতে থাকে। গম্ভীর রবিউল শাহ হঠাৎ রেগে গেলেন। ওনার বাবার গায়ে হাত তোলা মানে বিষয়টা ব্যক্তিগত হয়ে যাওয়া। এই কেস উনি ব্যক্তিগতভাবেই দেখবেন। অত্র এলাকায় কার এত সাহস যে ওনার বাবাকে আঘাত করে, সেটা এবার উনিও দেখবেন। সৈয়দ পরিবারের বয়স্ক মানুষ ওনার বাবা সৈয়দ শাহ, সমাজে একজন সম্মানিত মানুষ। ওনার বাবার গায়ে হাত তোলা মানে ওনাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাতে। রাগান্বিত রবিউল শাহ গম্ভীর গলায় রিফাতকে আদেশ করে বললেন, তোমরা যাও, ব্যাপারটা আমি দেখছি। জি মামা। রিফাত রবিউল শাহকে সম্মতি দিতেই দেখলো মারিদ ততক্ষণে জায়গা ছেড়ে চলে গেছে। মারিদের পিছন পিছন রিফাতও মারিদের ঘরে পৌঁছে দেখল মারিদ গায়ের শার্ট টেনে খুলে ফ্লোরে ফেলে দিচ্ছে। মারিদের পিঠে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখেও রিফাত আপাতত মারিদকে আঘাত নিয়ে প্রশ্ন করল না, বরং সে জানে মারিদ এসব আঘাত কিছুক্ষণ আগে মারামারি করতে গিয়ে পেয়েছে। তাই কৌতূহলী রিফাত মারিদের হাতের চিঠির খোঁজ করে বলল, তোর হাতের চিঠিটা কার ছিল, সুফিয়ার? না। তাহলে সুফিয়াকে মারলি কেন? মন চেয়েছে তাই। মন চাইলেই মারবি? এমন নষ্ট মন কেন তোর? মারিদ ফার্স্ট এড বক্স খুলতে খুলতে বিরক্ত স্বরে বলল, যাবি তুই? না গেলে কি করবি? আমাকে তোর ঘরে রেখে দিবি? মারিদ তেতো কণ্ঠে বলল, তোর কাজকাম নাই, বাড়ি যা। ভাই তুই শান্তি দিলে তো কাজকাম করব। তোর জন্য যত প্যারায় থাকি, এত প্যারা গার্লফ্রেন্ডও দেয় না। ভাই জীবনটা বেদনার তোর জন্য।
চেম্বার রোগী সব ফেলে এসেছি তোর খবর পেয়ে। এবার ভদ্রলোকের মতো মুখ খুলে বল, সুফিয়াকে কেন মারলি? রাফিনের ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু সুফিয়া কি করলো? আর তোর হাতের চিঠিটায় কার? সুফিয়ার? রিফাতের পরপর প্রশ্নে মারিদকে মুখে কুলো পেটে থাকতে দেখে রিফাত বুঝলো মারিদ তার কথার উত্তর দেবে না। তবে মারিদ যে তখন ব্যক্তিগত কারণে সুফিয়াকে থাপ্পড় মেরেছে সেটা সে বেশ বুঝতে পারছে। রিফাত এগিয়ে এসে মারিদের মুখোমুখি হতে হতে প্রসঙ্গ পাল্টে ফের বলল, আচ্ছা বাদ দে, উত্তর দিস না। এখন বল, তুই আজ দুবাই না গিয়ে ফ্লাইট মিস করলি কেন? কোন দুঃখে? রিফাত প্রসঙ্গ পাল্টাতে মারিদও উত্তর দিতে দিতে বলল, মন চাইছে তাই যাইনি। ভাই, তোর মন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন। মেয়ে মানুষের থেকেও বেশি মুড সুইং করে তোর মন। আমি তোর মনের বিশাল বড় ফ্যান, বুঝলি? এখন সুন্দর মনে বলো তো সোনা, তুমি এখন কই যাইবা? হসপিটালে নাকি ফ্যাক্টরিতে? বিরক্তিতে মারিদ তুলোয় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে ছোট উত্তর করে বলল, ফ্যাক্টরিতে। তাহলে নানা ভাইকে দেখতে হসপিটালে যাবি না? যাব, সন্ধ্যায়। মারিদ খালি গায়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে এতক্ষণ রিফাদের সঙ্গে কথা চালিয়ে বুকে আঘাতে তুলোয় অ্যান্টিসেপটিক চেপে চেপে লাগাচ্ছিল। বুকের কাজটা শেষ হতে মারিদ হাত বাঁকিয়ে পিঠে লাগাতে চেয়ে রিফাতের কথায় উত্তর করল। রিফাত মারিদের অসুবিধাটুকু বুঝে হাত বাড়িয়ে মারিদ থেকে অ্যান্টিসেপটিকের শিশিটি নিতে চেয়ে বলল, আমাকে দে, আমি লাগিয়ে দিচ্ছি। মারিদ বাধা দিয়ে বলল, আমি পারবো, তুই যা, সন্ধ্যায় হসপিটালে থাকছি। মারিদের কথার অপেক্ষা করে রিফাত মারিদের হাত থেকে জোরপূর্বক অ্যান্টিসেপটিকের শিশিটা হাতে তুলে নিল। তুলোয় চেপে দক্ষ হাতে মারিদের পিঠে আঘাতের স্থানে ওয়াশ করতে করতে বলল, আমার হসপিটালের তুই আমাকে অলওয়েজ পাবি। রোগীর সেবা করা আমার ধর্ম, কিন্তু তোর জন্য আমার ধর্ম আর নীতি দুটোই নড়বড় হয়। রোগী ফেলে চেম্বার থেকে দৌড়ে এসেছি তোর খবর পেয়ে, অথচ এখানে এসেও তোর মর্জি খুঁজে পাই না। জীবনে গার্লফ্রেন্ড পটাতে এত খাটুনি হয়নি যতটা তোর পিছনে চাই। ভাই, এর থেকে তুই মেয়ে হলে আমি বিয়ে করে সব টেনশন আমার ঘরে রেখে দিতাম। তোর মেয়ে না হওয়ার আফসোস আমার এ জন্মেও মিটবে না। দুপুর 2:45। অসময়ে মারিদ আবারও অবেলায় বাড়ি থেকে বের হলো পরিপাটি হয়ে, গায়ে আকাশি রঙের শার্ট জড়িয়ে সাদা প্যান্টের সঙ্গে। ফর্সা গায়ে চোখে রোদ চশমা লাগিয়ে বাড়ির গ্যারেজ থেকে পছন্দের একটি বাইক বের করতে করতে পকেটে থাকা মোবাইলটি বেজে উঠল ততক্ষণে। মারিদ তাড়াহুড়ো করে ফোন বের করলো না, বরং পা তুলে বাইকে চড়ে বসতে বসতে বাইকের চাবি ঠেকালো গাড়িতে। বাইক স্টার্ট না করে পকেট থেকে দামি আইফোনটি হাতে নিতে স্ক্রিনে ভাসলো অপরিচিত একটা নাম্বার। এই নাম্বারটি মারিদ চেনে না, কখনো কথা হয়নি এই নাম্বার থেকে তার। তবে আজ বেশ কয়েকদিন ধরে সময়ে অসময়ে এই নাম্বার থেকে কল আসে মারিদের। মারিদ কলটি একবার রিসিভ করেছিল, কিন্তু অপর পাশ থেকে কারো কথা শোনা যায়নি বলে দ্বিতীয়বার কখনো মারিদ এই কলদাতার কলটি সে রিসিভ করেনি। মারিদ একজন দক্ষ ব্যবসায়ী মানুষ, তার ব্যবসায়িক কাজে অনেকেই কল আসে, কিন্তু পার্সোনাল ফোনে পরিবারের লোক ছাড়া তাকে কল করার মতো কেউ নেই বলে সে এতদিন অপরিচিত নাম্বারটা ব্লক করে দেয়নি, পরিচিত কেউ হতে পারে ভেবে। মারিদ কল রিসিভ করে কানে তুলতেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। মেয়েলি কণ্ঠে কেউ রিনরিনিয়ে সালাম দিতে মারিদের কপাল কুঁচকে আসলো। সালামের উত্তর দিয়ে সে বলল, ওয়ালাইকুম আসসালাম। কে? আমি কে? অপর পাশের মেয়েটি খানিকের জন্য চুপ করে গেল, হয়তো পরবর্তী কথা গোছাচ্ছিল মনে মনে। কয়েক সেকেন্ড সময় নিয়ে মেয়েটি ফের রিনরিনিয়ে বলল, আমাকে আপনি চিনবেন না। আমি? মেয়েটিকে বলতে না দিয়ে মারিদ বিরক্তিতে তৎক্ষণাৎ বলল, আমি আপনাকে না চিনলে আপনি আমাকে কল দিয়েছেন কেন? কি চাই? অপর পাশের মেয়েটি মিহি কণ্ঠে বলল, আমি আপনাকে চিনি, তাই ফোন দিয়েছি, কথা বলবো। মেয়েটির কথায় মারিদের মনে হলো এই মেয়েটি তার পরিচিত কেউ হবে এবং সে জেনে বুঝে মারিদের সঙ্গে রং নাম্বারে কথা বলতে চাইছে, হয়তো মজা করতে, নয়তো প্রেম করতে। কিন্তু মারিদ এসবে ইন্টারেস্টেড নয়। হয়তো মজা করতে, নয়তো প্রেম করতে, কিন্তু মারিদ এসবে ইন্টারেস্টেড নয়। বিরক্তির মারিদ কল কাটতে চেয়ে বলল, নট ইন্টারেস্টেড, মিস বাই। তৎক্ষণাৎ শোনা গেল মেয়েটির উচ্ছ্বসিত কণ্ঠ। মারিদকে অনুরোধ করে বলল,
প্লিজ কল কাটবেন না, অনেক সাহস নিয়ে আপনাকে ফোন দিয়েছি। আজ আমার মন ভালো নেই। মারিদের বিরক্তি বাড়ে। কেমন উটকো ঝামেলায় পড়ল সে। কে তার সাথে এমন খামখেয়ালির মজা করতে পারে সেটা চিহ্নিত করতে চেয়ে মারিদও মেয়েটির সঙ্গে কথা চালালো। কথায় কথায় মারিদ বলল, আপনার মন ভালো নেই, এই ব্যাপারে আমি কি করব মিস? আপনার মন ভালো করার দায়িত্ব কি আমার? ফোনের মেয়েটি সহজ সরল আবদার করে বলল, কথা যখন আপনার সাথে বলছি তখন দায়িত্বটা কিন্তু আপনারই হওয়ার কথা, তাই না? সবেমাত্র কথা হলো কয়েক সেকেন্ড, এর মাঝে দায়িত্ব তুলে দিচ্ছেন এত ফাস্ট? দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন মনে হয়। মেয়েটি পাল্টা প্রশ্নে মারিদ দায় সারা উত্তরে বলল, আমি নিজেই দায়িত্বহীন মানুষ। আমাকে দায়িত্ব দিয়ে লাভ নেই মিস, কাজ হবে না। তাহলে আমি আপনার দায়িত্ব নেব, হবেন আমার? মেয়েটির কথায় মারিদ বাইকের লুকিং গ্লাসে তাকালো। নিজের সিল্কি চুলে হাত বোলাতে বোলাতে বলল, আমার দায়িত্ব নেবেন আপনি? ইন্টারেস্টিং। জানেন আমি আপনার বাজেটের বাইরে হতে পারি, তখন সামলাতে পারবেন আমাকে? পারবো। ইন্টারেস্টিং। তা কি দায়িত্ব নেবেন? ব্যক্তির মনের নাকি ব্যক্তির নিজের? কোনটা? দুটোই। লাইন মারছেন? কথা বলতে চাচ্ছি। আপনি যেই হন না কেন মিস, আমাকে দিয়ে মনে হয় না আপনার বিশেষ কোনো কাজ হবে। নিজের মূল্যবান সময় আমার পিছনে নষ্ট না করে অন্য কাউকে খুঁজুন, কাজে দেবে। বাই। টুটটুট করে কল কেটে দিয়ে মারিদ বিরক্তি ভঙ্গিতে ফোনটি প্যান্টের পকেটে গুজে লুকিং গ্লাসে নিজের প্রতিচ্ছবিটা এক পলক দেখে বাইক টানলো ফ্যাক্টরির দিকে। আপাতত তার হাতে অনেক কাজ। ব্যবসায়িক মানুষ হয়ে ফালতু সময় নষ্ট করার মতো সময় তার নেই। মেয়েলি প্রেম তাকে দিয়ে হবে না। জীবনে 30টা বছর হতে চলল, তার জীবন এখনো বসন্তের দেখা পায়নি। এই বয়সে এসে এখন সে এসব ফ্যাসাদে জড়াবে না। সময় হলে পরিবারের পছন্দ একটা বিয়ে করে নেবে, তারপর জীবনটা এমনি এমনি কেটে যাবে। তারপরও এসব ফালতু বিষয়ে সময় নষ্ট করার মানুষ সে নয়। সবাইকে দিয়ে সবকিছু হয় না, তার ধারণা এই প্রেমটাও তাকে দিয়ে ইহজীবনে আর সম্ভব নয়। অথচ মারিদের বাইকের গতির সঙ্গে তার ভাবনা জুড়ে রয়ে গেল ফোন আলাপের মেয়েটি। চলবে। পরবর্তী পার্ট পেতে চাইলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন।